আর কেউ মনে হয় না আসবে। আচ্ছা, আমরা কতটুকু পড়ছিলাম বলো? আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব আর কি। শেষ করে দিয়ে টাইম বাঁচলে আর পড়াবো না। আমরা ভূস্থির উপগ্রহ পড়ছিলাম, তাই না? আচ্ছা, ভূস্থির উপগ্রহ পড়ি নাই, উপগ্রহের টিটা পড়ছিলাম, পর্যায়কাল বের করা শিখছিলাম, মনে আছে? টি সমান কি পড়ছিলাম? এই যে এটা একটু রিক্যাপ করে নেই। এটা ধরো একটা গ্রহ, আর এটা হচ্ছে তোমার একটা স্যাটেলাইট এই গ্রহের এখানে করতেছে, ঘুরতেছে। তাহলে স্যাটেলাইটের ভেলোসিটিটা কত হওয়া লাগতো ঘোরার জন্য বলো তো? gm ডিভাইডেড বাই r প্লাস h। আর স্যাটেলাইট যেটা ছিল, স্যাটেলাইট এখান থেকে ঘুরে এখানে আসতে যে সময়টা লাগে তাকে আমরা কি বলতেছিলাম বলো তো? পর্যায়কাল বলতেছিলাম। সেই পর্যায়কালটা কত হবে? 2π × √r প্লাস h হোল কিউব বাই gm। মনে আছে এইটা? এখান থেকে আমরা এই দুইটা সূত্র দেখছিলাম, আরো কিছু দেখছিলাম এর আগে। তোমাদের একটা গ্রহে, এই যে এটা যদি একটা গ্রহ হয়, এখান থেকে যদি একটা বস্তু থাকে, চিন্তা করো এখান থেকে বস্তুটার মুক্তিবেগের সূত্রটা কি ছিল বলতো? VE সমান √2gm/r। এই r এর পরিচয়টা আমরা কি বলছিলাম বলতো? কেন্দ্র হতে দূরত্ব। যদি সে পৃষ্ঠে থাকে তাহলে তোমার এখানে আমরা r ইউজ করব, আর যদি পৃষ্ঠ থেকে উপরে থাকে তাহলে r প্লাস h ইউজ করব। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে তো একটা কোশ্চেন নাই, তোমরা একটা কোশ্চেন লিখো না, তুমি এখানে লিখো, এই যে এখানে লিখো, যে শীটের মধ্যে লিখে রাখো এটা, যে একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় থাকলে তাকে আর কত বেগ দিলে সেটি মহাশূন্যে চলে যাবে? লিখছো এটা? চলো এটা আমরা করার ট্রাই করি। আচ্ছা, বোর্ডে তাকাও। আচ্ছা, এইখানে তোমার একটা কৃত্রিম উপগ্রহ আছে। আচ্ছা বলো তো, কৃত্রিম উপগ্রহটা কত ভেলোসিটিতে ঘুরতেছে? হ্যাঁ, কৃত্রিম উপগ্রহের ভেলোসিটি, বেগটা কত বলো তো? √gm/r প্লাস h। বুঝতে পারছো? এখন আসো, এই কৃত্রিম উপগ্রহের জন্য মুক্তিবেগটা কত হবে বলো তো? কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ VE সমান কত? √2gm/r প্লাস h কিনা বলো? তো দেখো তার মুক্তিবেগ মানে কি? এই মুক্তিবেগটা যদি তুমি দাও, সে অভিকর্ষ ক্ষেত্রে, মহাকর্ষ ক্ষেত্রে বাইরে চলে যাবে। তার মানে সে কোথায়? মহাশূন্যে চলে গেল। মহাশূন্যে যাওয়ার জন্য তার ভেলোসিটি দরকার কত? এত। এবং তার মধ্যে অলরেডি এতটুকু পরিমাণ ভেলোসিটি আছে, তাই না? তো তাকে এক্সট্রা কতটুকু ভেলোসিটি দেওয়া লাগবে? এইটা মাইনাস এইটা না, এত তার বেগ বৃদ্ধি করতে হবে। কতটুকু বলতো? VE মাইনাস V √2gm/r প্লাস h মাইনাস √gm/r প্লাস h। বুঝতে পারছো? তো √gm/r প্লাস h কমন যায়, এখানে কি থাকতেছে? √2 মাইনাস 1। তার মানে তাকে এক্সট্রা এতটুকু ভেলোসিটি দেওয়া লাগবে তাকে যদি তুমি মহাশূন্যে পৌঁছাইতে চাও। এটা কি কারো সমস্যা আছে? আচ্ছা, এবার শিখতে দাও। সূত্র না এটা, তুমি সূত্র মুখস্থ করার দরকার নাই, এটা তো এমনি ম্যাথমেটিক্স আকারেই আসতে পারে আর কি।
আচ্ছা, এখানে একটা ম্যাথ দেখো, 29 নাম্বার পেজে যাও, একটা ম্যাথ আছে। চলো আমরা ম্যাথটা একটু করার ট্রাই করি। আচ্ছা, ম্যাথটা করার আগে আমরা আরেকটা সংজ্ঞা পড়ে নেই, চলো। এরকম বুঝছো? হ্যাঁ, আচ্ছা দেখো, এরপর পড়বো আমরা ভূস্থির উপগ্রহ। আচ্ছা, ভূস্থির উপগ্রহ বা একে বলা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। ভূস্থির উপগ্রহ কি? যে উপগ্রহটাকে তুমি ভূমিতে বসে বসে স্থির দেখবা, সেটাই কি বলতো? ভূস্থির উপগ্রহ। দেখো, আমরা চাঁদ যেটা আছে, চাঁদকে কি ভূমিতে বসে স্থির দেখি না? চাঁদ তো পৃথিবীর চারদিকে ঘুরে। এটা ধরো চাঁদ, চাঁদটা কি পৃথিবীর চারদিকে ঘুরতেছে না? কিন্তু তুমি একে কি ঘুরতে দেখো কখনো? না, একে তুমি সবসময় কি দেখো? স্থির দেখো। বুঝতে পারছো? স্থির দেখো কেন তোমাকে বলি। পৃথিবী নিজ অক্ষের চারদিকে কয় ঘন্টায় একবার ঘুরে আসে? 24 ঘন্টায়। চাঁদও পৃথিবীর চারদিকে প্রায় 24 ঘন্টায় একবার ঘুরে আসে। বুঝতে পারছো? তো এর জন্য তুমি এখানে বসে তুমি চাঁদটাকে কি দেখো? স্থির দেখো। চাঁদও ঘুরতেছে, পৃথিবীও তোমার ঘুরতেছে, তাই না? এটাই তো হয়। আর চাঁদ, আচ্ছা চাঁদের কথা বাদ দাও, চাঁদ তাহলে এরকম হবে না। চলো আমরা ভূস্থির উপগ্রহটা দেখি, উদাহরণটা মিলে নেই। চলো, ভূস্থির উপগ্রহটা কি চিন্তা করো। ধরো এটা হচ্ছে একটা উপগ্রহ, হ্যাঁ। পৃথিবী নিজ অক্ষের চারদিকে কত ঘন্টায় ঘুরতেছে? 24 ঘন্টায়। এইটাও যদি তোমার 24 ঘন্টায় একবার পৃথিবীর চারদিকে ঘুরে আসে, তাহলে ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, হ্যাঁ। তো তাহলে তুমি কি দেখবে? এটা কি স্থির দেখবা না? বুঝলি? দেখো, এইটা তোমার এখান থেকে এখানে আসতেছে কত ঘন্টায়? 24 ঘন্টায়। আর তুমিও এখান থেকে এখানে আসতেছে কত ঘন্টায়? 24 ঘন্টায়। আবার এখান থেকে এখানে ব্যাক আসতেছে না? তার মানে তোমার মাথার উপরে এটা অলওয়েজ থাকবে। তুমি এই যে এই উপগ্রহটাকে কি দেখবা? স্থির দেখবা। বুঝতেছো? এটা কিন্তু আলটিমেটলি স্থির না, একে তুমি স্থির দেখতেছো। কেন দেখতেছো? কারণ তুমি এখান থেকে এখানে আসতেছো 24 ঘন্টায়, এটা এখান থেকে এখানে আসতেছে কত ঘন্টায়? 24 ঘন্টায়। এই জন্য একে বলবো হচ্ছে আমরা ভূস্থির উপগ্রহ। যে উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, তাকে আমরা কি বলতে পারি? ভূস্থির উপগ্রহ। বুঝতে পারছো? তো দেখো, এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু দেখো। উপগ্রহের কে তুমি ভূমি থেকে স্থির মনে হয়, অর্থাৎ পর্যায়কাল 24 ঘন্টা, তাই হচ্ছে তোমার ভূস্থির উপগ্রহ। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, তোমার পৃথিবী একটা কৃত্রিম উপগ্রহ দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, জি দেওয়া আছে। ভূপৃষ্ঠ হতে একটা কৃত্রিম গ্রহ উপগ্রহের উচ্চতা দেওয়া আছে, নিজ অক্ষে 24 ঘন্টা একবার ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটি কি স্থির মনে হবে? আচ্ছা দেখো, কি বলছে? ভূপৃষ্ঠ হতে তোমার যে কৃত্রিম উপগ্রহটা আছে, এটাকে স্থির মনে হবে কিনা এটা বের করতে বলছে। তার মানে উপগ্রহটা তোমার ভূস্থির উপগ্রহ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। তো একটা উপগ্রহ কখন ভূস্থির উপগ্রহ হয় বলতো? পর্যায়কাল 24 ঘন্টা। তাহলে আমরা এই উপগ্রহটার জন্য কি বের করবো বলতো? পর্যায়কাল বের করবো। তাহলে বের করো পর্যায়কালটা, শীটটা ওর সাথে শেয়ার করো একটু।
আসছে? যে টাইমটা আসবে এটা কোন একক আসবে? সেকেন্ডে। তো এটাকে তুমি 3600 দিয়ে ভাগ দাও, আওয়ারে চলে যাবে। হ্যাঁ, তাহলে এটা কি ভূস্থির উপগ্রহ হবে? না। এবার চলো আমরা কেপলারের সূত্রগুলো দেখব। আচ্ছা চলো, কেপলারের সূত্রগুলো দেখার আগে আমরা আগে শীট থেকে ম্যাথ সলভ করব কিছু। আমরা টপিকটা পড়লাম, দেখো আমরা টাইপ 2 এর ম্যাথ শেষ করছিলাম এর আগে, তারপর হচ্ছে টাইপ 3 শেষ করছিলাম, মহাকর্ষীয় বিভব প্রাবল্য শেষ করছিলাম। আজকে দেখবো হচ্ছে, দেখো টাইপ 4 এ আছে কেপলারের সূত্র, তো এটা আমরা আপাতত করতেছি না, দাঁড়াও। টাইপ 5 এ যাও, কেপলারের সূত্র থেকে ম্যাথ আসে না, আমরা দেখাবো একটা ম্যাথ এটা পড়ার সময়। টাইপ 5 এ যাও, মুক্তিবেগ, এই যে 100 এই পাইছো, এটা 10 নম্বর পেজে আর কি। টাইপ 6 হচ্ছে উপগ্রহের গতি, তারপর হচ্ছে টাইপ 6 পর্যন্তই আছে। দেখো মুক্তিবেগ, এই সূত্রগুলো তো আমরা দেখছি, চলো আমরা মুক্তিবেগের সূত্রগুলো জাস্ট লিখে রাখি। মুক্তিবেগ ভি সমান কি ছিল? √2gm/r অথবা √2gr, এই আরেকটা সূত্র ছিল। আবার ভি সমান √2gm/r প্লাস এইচ সমান √2g/r প্লাস এইচ। এই সূত্রগুলো কিসের ক্ষেত্রে ছিল বলতো? এইচ উচ্চতায় কোনো বস্তু থাকলে, মানে তোমার এইচ উচ্চতায় বস্তু থাকলে, আর এই সূত্রটা হচ্ছে পৃষ্ঠে থাকলে। তো দেখো সবাই 10 নাম্বার পেজে যাও, 10 নাম্বার পেজের 1 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। 3 কেজি ভরের একটি ধাতব গোলককে পৃথিবী পৃষ্ঠ হতে মুক্তিবেগে নিক্ষেপ করায় গোলকটি মহাশূন্যের এ নামক একটি গ্রহে যে পৌঁছায়। তারপরে আচ্ছা, মুক্তিবেগের ম্যাথ কি করাইছিলাম লাস্ট দিন? এ গ্রহের ভর পৃথিবীর ভরের 13 গুণ, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 5 গুণ। আচ্ছা, বস্তুটিকে এ গ্রহতে পুনরায় মহাশূন্যে নিক্ষেপ করতে প্রয়োজনীয় মুক্তিবেগের মান পৃথিবীর মুক্তিবেগের সমান হবে কিনা জানতে চাইছে। বুঝতে পারছো? তো চলো এটা আমরা করার ট্রাই করি। একের ঘ, তো ধরলাম এই যে নতুন গ্রহে গেছে, এই নতুন গ্রহে মুক্তিবেগটা হচ্ছে ভিই প্রাইম। আচ্ছা ভি ভি দাও, মুক্তিবেগটা হচ্ছে ভি দাও, আর পৃথিবীর যে মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগটা তো আমরা ভিই জানি, তাই না? তাহলে সূত্রটা কি হবে? তুমি v/vi বের করো। যদি এই দুইটার অনুপাত 1 চলে আসে, তাহলে আমরা কি বলতে পারবো? পৃথিবীর মুক্তিবেগ আর ওই গ্রহের মুক্তিবেগ সমান। অনুপাত যদি 1 না আসে, তাহলে পৃথিবীর মুক্তিবেগ আর ওই গ্রহের মুক্তিবেগ সমান হবে না, দুইটা সমান হয়ে যাবে। হ্যাঁ, তো ভি সমান কত বলতো? √2gm' দাও আর প্রাইম দাও। এম প্রাইম কি? ওই যে নতুন গ্রহে গেছে ওই নতুন গ্রহে ভর, আর প্রাইম কি? যে নতুন গ্রহে গেছে তার নতুন গ্রহের ব্যাসার্ধ। আর এখানে √2gm/r, এইটা কি বলতো? এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে ওই নতুন গ্রহের ভর। তাহলে উপরে নিচে √2g বাদ, এখানে কি কি থাকবে? m'/m গুণ √r/r'। এখন খেয়াল করো, কোশ্চেনে দেওয়া আছে কি? দেওয়া আছে যে এ গ্রহের ভর পৃথিবীর ভরের 13 গুণ, তার মানে কি m'/m ইকুয়াল কত দেওয়া আছে? 13। এরপরে দেওয়া আছে ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 5 গুণ, তার মানে r'/r কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। তাহলে m'/m কত? 13 গুণ, দেখো r/r' কত হবে বলো তো? 1/5। তাহলে v/vi পাচ্ছি। আচ্ছা, এখানে এ গ্রহ বলছে না, VA দাও, তাহলে আরো বেশি সুন্দর দেখায়। তাহলে VA কত হবে? √13/5 VE। তাহলে বলবা যে এ গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের √13/5 গুণ। বুঝতে পারছো? সমান না।
2 নম্বর কোশ্চেনটা একটু দেখি চলো। দুইটি গ্রহের মুক্তিবেগ যথাক্রমে 11.2 কিলোমিটার পার সেকেন্ড ও 5.2 কিলোমিটার পার সেকেন্ড। প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 4 গুণ। উভয় গ্রহের পৃষ্ঠ হতে 4 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। উদ্দীপকে উল্লেখিত গ্রহ দুইটির ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। চলো 2 নাম্বার ম্যাথ কি বলছে, দুইটা গ্রহের ব্যাসার্ধের অনুপাত। দেখো V1 দেওয়া আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, V2 দেওয়া আছে 5.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে এগুলো মুক্তিবেগ দেওয়া আছে। প্রথম গ্রহের মুক্তিবেগ, এটা হচ্ছে দ্বিতীয় গ্রহের মুক্তিবেগ। এরপরে বলছে প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 4 গুণ। তার মানে কি m1/m2 ইকুয়াল কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে আমাকে কি বলছে, গ্রহ দুইটির ব্যাসার্ধের অনুপাত মানে r1/r2 সমান কত সেটা বের করতে বলছে। বুঝতে পারছো এটা? তো এবার আসো আমরা কি জানি বলতো, v1/v2 দাও, এটা কি হবে, মুক্তিবেগের সূত্র কি, √g m1 2g m1/r1 √2gm2/r2। তাহলে v1/v2 কত হবে, 11.2/5.2। দেখো দুইটাই সেম একক, ইউনিটটা কাটাকাটি যাবে, √2g কাটাকাটি যাবে, √m1/m2 গুণ √r2/r1। তাহলে তোমাকে বের করতে বলছে মেনলি r1/r2। তো আমরা r2/r1টা বের করি, উল্টা দিলে হয়ে গেল 11.2/5.2 ইকুয়াল m1/m2 কত দেওয়া 4, তার মানে √m1/m2 হবে 2, √r2/r1। তাহলে √r2/r1 কত হবে, 11.2/5.2 গুণ 2, তাহলে r1/r2 হবে, আচ্ছা তোমার r1/r2 লিখো, r1/r2 কত হবে, এটা উল্টে যাবে, 5.2 গুণ 2/11.2, তাহলে r1/r2 এবার বর্গ করে দাও, 10.4/11.2 হোল স্কয়ার, এটা হবে आंसर। বুঝতে পারছো এটা? আচ্ছা ঘ নাম্বার কোশ্চেনটা ইন্টারেস্টিং, দেখো তোমার কি বলছে যে উভয় বস্তু নিজ গ্রহ পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠবে কিনা এটা জানতে চাইছে। বুঝতে পারছো, এটা ছিল গ। এরপরে আসো ঘ। ঘয় কি বলছে বলতো, এই যে তুমি উভয় গ্রহ থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করছো, এটা উভয় গ্রহে এটা কি সেম হাইটে উঠছে কিনা। এই যে এই গ্রহ থেকে তুমি কত মিটার পার সেকেন্ড বস্তুকে নিক্ষেপ করছো, 4 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এইচ ইকুয়াল কি হবে বলতো, ইউটি মাইনাস, আচ্ছা এই সূত্র তোমার টি তো জানো না, বি স্কয়ার ইকুয়াল বি স্কয়ার মাইনাস 2gh, তাই না? দেখো উভয় গ্রহে কতটুকু হাইটে উঠবে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। দেখো এটা যখন এখানে উঠছে ম্যাক্সিমাম হাইটে ভিটা কত, শেষ বেগ হচ্ছে 0, আর আদি বেগ তো তোমার কোশ্চেনে দেওয়াই আছে। মাইনাস কেন দিচ্ছি, কারণ এটা উপরে যাচ্ছে, জিটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, এই জন্য জি মাইনাস জি। তাহলে এটা যেহেতু 0, ইউ স্কয়ার মাইনাস 2gh, তাহলে এইচ এর ভ্যালু কত আসবে, ইউ স্কয়ার বাই 2g। তাহলে এখান থেকে উভয় গ্রহে আদি বেগটা তো উভয় গ্রহের জন্য সেম দেওয়া আছে, আননোনটা কি উভয় গ্রহের, জিটা হচ্ছে আননোন। তাহলে উভয় গ্রহের জিটা বের করো, জিটা বের করে এখানে বসায় দিলে উভয় গ্রহের ক্ষেত্রে কতটুকু হাইট উঠবে পেয়ে যাবে না। তো চলো বের করার ট্রাই করি। তাহলে আমরা কি জানি বলতো, VE ইকুয়াল √2gr, এই সূত্রটা জানি, কিটা বলো, বুঝতে পারছো এটা? মুক্তিবেগ, আচ্ছা মুক্তিবেগ তো দুইটারই দেওয়া আছে, আমার তো বের করতে হবে
জিটা দেওয়া বের করতে হবে, বুঝতে পারছো? জি বের করতে হলে আগে আমাকে আরটা বের করতে হবে। দাঁড়াও, আর কি কোশ্চেন একটারও দেওয়া আছে? কাটাকাটি যাবে না। R1/R2 পাবো। আচ্ছা, আমরা হাইটের অনুপাতটা বের করতে পারবো, ওইটাই নিতে হবে। হাইটের অনুপাতটা যদি 1 চলে আসে তাহলে আমরা বলবো যে দুইটা গ্রহে সেম আসবে। আর যদি হাইটের অনুপাত অন্যটা আসে তাহলে আমরা ওই অনুপাত দিয়ে ব্যাখ্যা করতে পারবো, বুঝতে পারছো? তাহলে এই যে আমরা V1/V2 যদি বের করি, √2G1R1/2G1R1/2G2R2 বের করা লিখা যায় এটা। হ্যাঁ, R1/R2 এর অনুপাতটা আমরা বেরই করছি। তাহলে V1/V2 ইকুয়াল R1/R2, এটার অনুপাত কি ইস 10.24/11.2। তাহলে স্কোয়ার রুট কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 10.4/11.2 গুণ √G1/G2। তাহলে V1/V2 কত? V1 দেওয়া ছিল 11.2, V2 দেওয়া আছে 5.2 ইকুয়াল 10.4/11.2 গুণ √G1/G2। তাহলে তুমি এখান থেকে G1/G2 বের করতে পারো। G1/G2 কত আসবে? 11.2 গুণ 11.2 বাই 5.2 গুণ 10.4, এটার উপরে স্কোয়ার হবে। দেখো তো G1/G2 কত আসে? 5.38। তার মানে তোমার G1 ইকুয়াল 5.38 G2, এটা লেখা যায়। আচ্ছা, এবার আসো আমরা H1/H2 এটা যদি বের করতে চাই, এটা কি হবে? U²/2G1/U²/2G2। তাহলে U² কাটা 2 কাটা, এটা থাকবে G2/G1, H1/H2। তাহলে G2টা আমরা G1টা বের করছি কত বলো তো? 5.38 G2। তার মানে H1/H2 ইকুয়াল এত। তাহলে H1 কি হবে বলো তো? 1/5.38 অফ H2। কত আসে 1/5.38? তার মানে খেয়াল করো, দ্বিতীয় গ্রহটাই বেশি হাইটে যাবে, প্রথম গ্রহে দ্বিতীয় গ্রহের এত অংশ যাবে, বুঝতে পারছো? এটা কি কারো সমস্যা আছে? আচ্ছা, এরপরে কোশ্চেনটা সবাই বাসায় করবা, 3 নম্বরটা। 4-এ চলো। 4 নম্বর কোশ্চেনটা একটু দেখো। চারের ঘ মুক্তিবেগ বের করতে বলছে, সবই দেওয়া আছে। 5 দেখো, 5 কি বলছে? একটি মহাজাগতিক বস্তুর ব্যাসার্ধ এত, ভর যথাক্রমে এত ও এত, ব্যাসার্ধ ভর জাগতিক ধ্রুবক এত। একটি ধূমকেতু আঘাত করায় মহাজাগতিক বস্তুটি 8টি সমান খণ্ডে বিভক্ত হয়ে গেল। প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুটির মুক্তিবেগের 1/8 হবে কিনা জানতে চাইছি। চলো এটা করার ট্রাই করি। দেখো 5 নাম্বার কোশ্চেন, 11 নাম্বার পেজের 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। তোমাকে এখানে কি বলছে যে একটি মহাজাগতিক বস্তুর ব্যাসার্ধ দেওয়া আছে 3.2 × 10⁶। এই যে ধরো এটা হচ্ছে একটা মহাজাগতিক বস্তু, এটার ব্যাসার্ধ কত দেওয়া আছে? 3.2 × 10⁶, এবং এটার ভর দেওয়া আছে m সমান কত দেওয়া? 4 × 10⁻⁴।
24 কেজি। এখন বলছে তোমার এখানে একটা ধূমকেতু এসে আঘাত করলো, আঘাত করার ফলে এইটার ব্যাস, এইটা তোমার 8টা ভাগে, সবার 8টা ভাগে ভাগ হয়ে গেছে। একটি ধূমকেতু আঘাত করার সমান, যে এখানে ধরো একটা ধূমকেতু আসতেছে, এসে এখানে আঘাত করছে, বুঝতেছো? আঘাত করলে কি হয়, এটা এরকম 8টা ভাগে ভাগ হয়ে গেছে, বুঝতে পারছো? এখন বলছে এই যে এইটার একটা মুক্তিবেগ ছিল, এটার একটা মুক্তিবেগ থাকবে। বলছে যে এইটার মুক্তিবেগটা এইটার মুক্তিবেগের 1/8 হবে কিনা, মানে এটা যে 8টা ভাগে ভাগ হলো, এটার মুক্তিবেগটা এটার মুক্তিবেগের 8 ভাগের 1 ভাগ হবে কিনা সেটা জানতে চাইছে, বুঝতে পারছো? এখন দেখো এটার ভর যদি 4 × 10⁻24 কেজি হয়, তাহলে এগুলার ভর কত হবে? 1/8 × 4 × 10⁻24 কেজি। এবং খেয়াল করো এইটার ব্যাসার্ধ এত হলে এইটার ব্যাসার্ধ কি 1/8 × এটা হবে না, ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে। ধরি এই যে এটার ব্যাসার্ধটা হচ্ছে ছোট হাতের আর। এবার একটা জিনিস খেয়াল করো, এইটাকে তুমি যত ভাগেই ভাগ করো না কেন, আয়তনটা তো একই থাকবে, তাই না? এটার যা আয়তন হবে এই সবগুলার আয়তন যোগ করলে সেম হবে না? এইটা সমান কি হবে, এই সবগুলা কি যোগফল। তার মানে কি এটার আয়তন যা, এই সবগুলার আয়তন কি হবে, সেম হবে, মানে যোগফল সেম হবে। তাহলে এইটার ব্যাসার্ধ বড় হাতের আর ধরো, তাহলে এইটার গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব ইকুয়াল, এর এটা হচ্ছে 8টা আছে, 8 গুণ 4/3 পাই আর কিউব হবে কিনা বলো? তাহলে এখান থেকে 4/3 পাই বাদ, তাহলে আর কিউব ইকুয়াল 8 × আর কিউব। তাহলে এখান থেকে আর কি ছোট হাতের আর কিউব কত পাচ্ছ, বড় হাতের আর কিউব বাই 8। তাহলে বড় হাতের আরটা কত দেওয়া আছে বলো তো, 3.2 × 10⁻6/8। এখান থেকে আরটা একটু বের করো তো, কিউবিক রুট কত, 73.68 মিটার। কারণ কি এটাতে তুমি বুঝছো, তোমার মিলে না? ও হ্যাঁ, এখানে কিউব হবে, এটা দিয়ে কত আসছিল ইসে নাও, 1.6 × 10⁻6 মিটার, বুঝতে পারছো? এবার চলো আমরা এই বড়টার জন্য মুক্তিবেগ বের করব, আর আর ছোট এগুলার ভর কত হবে, এটাকে ছোট হাতের এম দাও, ছোট হাতের এম কত হবে, 4 × 10⁻24/8, তার মানে কত, 5 গুণ 10⁻23। বুঝতে পারছো এটা? এবার খেয়াল করো আমরা বড়টার জন্য মুক্তিবেগ বের করব। দেখো এটার জন্য মুক্তিবেগটা কি হবে, ভিই দাও √2gm/r, সবই জানা আছে। 2 গুণ জি এর ভ্যালু 6.673 × 10⁻11, এম হচ্ছে 4 × 10⁻24, আর আর এর ভ্যালুটা দেওয়া আছে 3.2 × 10⁻6। দেখো তো এটা কত আসে। হ্যাঁ, এগুলার এম কি হবে, এটার এম এর 8 ভাগের 1 ভাগ হবে না? আমরা মুক্তিবেগ এর জন্য বের করতেছি। ছোট ওইগুলোর জন্য মুক্তিবেগটা কি হবে, ভিই সমান √2g ছোট হাতের এম বাই ছোট হাতের আর। এগুলার ভরকে ধরছি ছোট হাতের এম, এই জন্য এখানে ছোট হাতের এম আসছে, এটার ভরকে ধরছি ছোট হাতের আর, এই জন্য আসছে এখানে ছোট হাতের আর, বুঝতে পারছো? তো এখানে এটার জন্য বের করো 2 গুণ 6.673 × 10⁻11 গুণ ছোট হাতের এম 5 গুণ 10⁻23, আর আর এর ভ্যালু আসছে হচ্ছে 1.6 × 10⁻6। এটা কত আসছে, আর এটা
দেখো এটাকে 8 ভাগ করো তো, এ ভাগ 8 দাও। তাহলে এটা নট ইকুয়াল দিবা, এটাকে ভিই প্রাইম দাও, নট ইকুয়াল ভিই বাই 8। শেষ। এটা কি বলছে যে 8 ভাগের 1 ভাগ হইতে পারবে কিনা এটা। এরপরে চলো আমরা উপগ্রহের গতি এই টপিকটা একটু দেখব। বুঝছো এটা? হ্যাঁ, এই চ্যাপ্টারের ম্যাথ ইজি, সূত্রগুলো মুখস্থ দাও। সূত্র বেশি না তো, সূত্র তো অল্প কয়টা। প্রথমে ওই যে জি এর সূত্রগুলো ছিল, জি আপ বাই জি, জি ডাউন বাই জি, জি প্রাইম, এই 3টা সূত্র ছিল। এরপরে তোমার মুক্তিবেগের সূত্র, এরপরে তোমার কিসের সূত্র ছিল, উপগ্রহের সূত্র ছিল 2টা, টি এর সূত্র একটা, ভি এর সূত্র একটা, আর কোনো সূত্র নেই। কেপলারের সূত্র এটা করবে, একটা সূত্র জাস্ট আছে, ম্যাথমেটিক্যাল সূত্র একটা আর কি। আচ্ছা, উপগ্রহের গতি এই টপিকটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, বুঝতে পারছো? এই টপিক থেকে প্রচুর কোশ্চেন আসে, তো এটা একটু ভালো মতো পড়বা। প্রথম দিক দিয়ে ওই যে জি এর টপিকগুলো, আর এখান থেকে এই টপিকগুলো, মানে ওইখান থেকে গ দেয়, এখান থেকে দেয় হচ্ছে ঘ। তো দেখো আমরা উপগ্রহের ক্ষেত্রে ভি এর সূত্রটা কি পাইছিলাম বলতো, √/, GM বাই আর প্লাস এইচ। আর তোমার টি এর সূত্র কি পাইছি বলতো, 2π ইন্টু √/, আর প্লাস এইচ হোল কিউব বাই GM। বুঝতেছ? এখান থেকে দেখো এই সূত্রটাকে যদি আমরা একটু মডিফাই করি, চলো, টি সমান কত, 2π, দেখো আর প্লাস এইচ স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ লিখা যায়, আর নিচে কি লিখা যায়, জিএম লিখা যায় কিনা বলো, 2π আর প্লাস এইচ √/, দেখো আর প্লাস এইচ বাই জিএম লিখা যায়। স্কোয়ারটা বাইরে চলে আসছে, আর প্লাস এইচ হবে না? একটু আচ্ছা দেখো ভি এর সূত্রটা কি ছিল, √/, GM বাই আর প্লাস এইচ। এখানে কি হচ্ছে, আর প্লাস এইচ বাই GM পাচ্ছ না, তাহলে এটাকে কি লিখতে পারো, 1 বাই, এই যে এটাকে কি লিখতে পারো, 1 বাই ভি। তাহলে ভি ইকুয়াল কি লিখতে পারো, 2π আর প্লাস এইচ বাই টি। ভি এর এই সূত্রটা মনে রাখো। বুঝতেছ? এবার মনে রাখো, টি সমান ভি সমান 2π বাই টি ইন্টু আর প্লাস এইচ, এটা মনে রাখো। বুঝতে পারছো এটা? আচ্ছা, এবার চলো আমরা ম্যাথ করার ট্রাই করি। 1 নম্বর কোশ্চেনটা দেখো, 11 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেনটা দেখো। ভূপৃষ্ঠ হতে 1200 কিলোমিটার উচ্চতায় একটি 300 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে। কৃত্রিম উপগ্রহটির আবর্তনকাল বের করতে বলছে। তো 1 নম্বর কোশ্চেন, টি সমান আমরা কি জানি, 2π ইন্টু √/, আর প্লাস এইচ হোল কিউব বাই GM। তাহলে 2π, আর এর ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু দেওয়া আছে। আর কত দেওয়া, 10⁶। আর এইচটা দেওয়া হচ্ছে 1200 কিলোমিটার উচ্চতায়, তারপরে 1200 গুণ 10 কিউব হোল কিউব বাই GM। জি হচ্ছে 6.673
ইন্টু 10⁻⁻11 আর এমটা দেওয়া আছে তোমার কোশ্চেনে 300 কেজি ভরে। আচ্ছা এই এমটা কি বলতো? এমটা কি উপগ্রহের ভর নাকি পৃথিবীর গ্রহের ভর? গ্রহের ভর। তো গ্রহের ভরটা কত দেওয়া আছে? 6 × 10⁻24। এটা একটু সাবধানে রাখবা, এমটা তোমরা কখনো উপগ্রহের ভর বসায় দিবা না। এটা কার ভর বলো তো? গ্রহের ভর। দেখো তো এটা কত আসে? সিক্স পয়েন্ট সিক্স ইন্টু 10⁻³ সেকেন্ড। বুঝতে পারছো এটা? আচ্ছা এরপরের কোশ্চেনটা একটু দেখো, কি ব্যবস্থা গ্রহণ করলে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে হারিয়ে যাবে? এটা কিন্তু আমরা আজকে শুরুতেই করলাম। হ্যাঁ, তোমার চিন্তা করো, কৃত্রিম উপগ্রহ ধরো এই যে এইটা, আর এটা হচ্ছে উপগ্রহ, গ্রহ আর কি, আর এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহটা কত বেগে ঘুরতেছে বলতো? ভি সমান √GM/r+h। এবং এটা মহাশূন্যে কখন হারায় যাবে? এটার ভ্যালোসিটিটা যদি মুক্তিবেগের সমান হয়, তো মুক্তিবেগটা কত? √2GM/r+h হবে, কারণ এটা এই উচ্চতায় আছে, তাই না? এখন খেয়াল করো, তুমি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? বেগটা তোমার মুক্তিবেগের কাছে নিতে হবে। বেগ তো অলরেডি তার এটা আছে, তারপরে তার বেগ বৃদ্ধি করতে হবে কতটুকু? বেগ বৃদ্ধি করতে হবে √2GM/r+h -√GM/r+h। মানে এতটুকু বেগ যদি তুমি বৃদ্ধি করো, সে কি মুক্তিবেগে পৌঁছায় যাবে না? বুঝতে পারছো? তার মানে তার এতটুকু পরিমাণ বেগ বৃদ্ধি করতে হবে। তাহলে এখান থেকে কমন যায় √GM/r+h √2 - 1। তো এখানে সবকিছুর ভ্যালুই তো জানো, জি জানো, এম জানো, আর জানো, এইচ জানো। ভ্যালু বসায় দিলে তার বেগ কতটুকু বৃদ্ধি করতে হবে সেটা পেয়ে যাবে। আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখো। হ্যাঁ, যে বলবা যে তার বেগ বৃদ্ধি করতে হবে, এই পরিমাণ বেগ বৃদ্ধি করতে হবে। এরপরের কোশ্চেনটা দেখো, একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় 3.08 কিলোমিটার/সেকেন্ড বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে। তার মানে ভিটা কত দেওয়া আছে? 3.08। তো প্রথম কোশ্চেনটা উপগ্রহটির উচ্চতা নির্ণয় করতে বলছে, মানে উপগ্রহটি পৃথিবীর থেকে কত উচ্চতায় ঘুরতেছে সেটা বের করতে হবে। তো চলো এটা বের করার ট্রাই করি। দেখো উপগ্রহটি 3.08 কিলোমিটার/সেকেন্ড বেগে ঘুরতেছে। তো ভিটা কত দেওয়া বলো তো? 3.08 কিলোমিটার/সেকেন্ড। এটাকে মিটার/সেকেন্ডে কিভাবে নিব? 3.08 গুণ 1000 মিটার/সেকেন্ড। কিলোমিটারকে 1000 দিয়ে গুণ দিলে মিটার/সেকেন্ডে চলে গেছে। 3080 মিটার/সেকেন্ড বেগে পৃথিবীর চারদিকে সেটা ঘুরতেছে। এখন খেয়াল করো, ভি এর সূত্রটা আমরা কি জানি? √GM/r+h। এইচটা বের করতে বলছে না এখানে, তাহলে বসায় দাও। ভি স্কয়ার ইকুয়াল কি জানি? কি বের করতে পারি? GM/r+h। তাহলে r+h ইকুয়াল GM/v স্কয়ার। তাহলে h ইকুয়াল কি আসবে? GM/v স্কয়ার মাইনাস r। তাহলে এখানে সবকিছুর ভ্যালু বসায় দাও। জি এর ভ্যালু হচ্ছে 6.673 × 10⁻11। এমটা কোশ্চেনে কত দেওয়া? 6 × 10⁻24। ভিটা আছে 3080 হোল স্কয়ার মাইনাস আর এর ভ্যালু কত? 6.4 × 10⁻। দেখো তো এইচটা কত আসে? বুঝতে পারছো এটা? হ্যাঁ এটাই আছে,
কারো সমস্যা আছে এটাই? এবার চলো আমরা ঘ নাম্বার কোশ্চেনটা করি। এইটা আমাদের লাগবে, সূত্রগুলো তো থাক। ঘটা দেখি চলো। ঘতে কি বললো, উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে কিনা। আচ্ছা, ভূস্থির উপগ্রহ হওয়ার শর্তটা কি ছিল? পর্যায়কাল 24 ঘন্টা হইতে হবে, তাই না? ভূস্থির উপগ্রহ কি পর্যায়কালটা 24 ঘন্টা হইতে হবে। তাহলে টি এর সূত্র কি, 2 পাই ইন্টু রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই কত জিএম। তাহলে 2 পাই, আর ভ্যালু তো জানোই, আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 প্লাস এইচ দেওয়া, এইচ আমরা বের করলাম কত 35.81 ইন্টু 10⁻6। দেখো তো কত আছে সে। এটাকে 3600 দিয়ে ভাগ দাও, তাহলে আওয়ারে চলে যাবে 23.92। এটাকে আমরা 24 ঘন্টা প্রায় বলতে পারি, তাই না? তো আমরা কি বলতে পারি, অতএব উপগ্রহটি একটা তোমার ভূস্থির উপগ্রহ। বুঝতে পারছো? এরপরের কোশ্চেনটা নিজেরা করবা। 4 নাম্বার কোশ্চেনটা দেখো। 4 নাম্বারটা ওই যে ভূস্থির উপগ্রহ কিনা জানতে চাইছে, বুঝছো? তো এটা পারবা। এবার আসো 5-এ কি বলছে। ভূস্থির বিশেষ এরপরে কোশ্চেনটা একটু পড়ো। সাকিব তো ঘুমাচ্ছে, ও তো আসবে আসবে বলো, আসলো না। কাজটা কি ভালো করলো? পোলাপাইন সিরিয়াস না হলে ঘুমরে এত বেশি প্রায়োরিটি দিলে কিভাবে হবে? মানিক তো এখন রেস্ট নিচ্ছে, মানিক না হলে কারো খাইতে গেছে। ইফতার মানিক এখন ইফতারের প্রিপারেশন নিচ্ছে। সকাল 8টা থেকে ওর ইফতারের প্রিপারেশন শুরু হয়ে যায়। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো। এখানে 13 নম্বর পেজে দেখো, একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 64 গুণ ও 9 গুণ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, মুক্তিবেগ দেওয়া আছে। ওই গ্রহের পৃষ্ঠ হতে একটি কৃত্রিম উপগ্রহ এত বেগে নিক্ষেপ করা হলো। কৃত্রিম উপগ্রহটির চূড়ান্ত পরিণতি কি হবে সেটা বের করতে বলছে। বুঝতেছ? তো চলো এখানে একটা জিনিস তোমাদেরকে একটা থিওরি দেখায় নেই। যদি ভিই ইকুয়াল তোমার ভ্যালোসিটি যেটা আছে, ভ্যালোসিটি যদি হয় ভিই বাই √2, মানে একটা কৃত্রিম উপগ্রহকে তুমি ভিই বাই √2 এই ভ্যালোসিটিতে যদি নিক্ষেপ করো, এইটা হচ্ছে গ্রহকে ফোকাসে রেখে গ্রহের চারদিকে ঘুরবে। এই লাইনটা লিখে রাখো। এই জিনিসগুলো, এই যে ফোকাস কি, এগুলো আমরা এই যে পড়ার সময় বুঝবো, কেপলারের উপপাদ্য সূত্রগুলো পড়ার সময় দেখবো। ভিটা যদি ভিই বাই √2 হয়, তাহলে এটা কি গ্রহকে, কৃত্রিম উপগ্রহটা গ্রহকে ফোকাসে রেখে
ওইটা চারপাশে ঘুরবে আর কি, বুঝতে পারছো? চলো এরপর এই কোশ্চেনটা এবার করার ট্রাই করি। দেখো ময়মনসিংহ বোর্ড 25-এ আসছিল কোশ্চেনটা, আবার বরিশাল বোর্ড 19-এও আসছে। ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা দেখো, একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে এত এত, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ এত, মুক্তিবেগ এত, ওই গ্রহের পৃষ্ঠ হতে একটি কৃত্রিম উপগ্রহ এত বেগে নিক্ষেপ করা হলো। সবই তো দেওয়া আছে। আচ্ছা ভিটা কত দেওয়া বলো তো? 2.5 × 10⁴ মিটার পার সেকেন্ড দেওয়া। ওই গ্রহের পৃষ্ঠ হতে একটি কৃত্রিম উপগ্রহতে একটা বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ, না না দাঁড়া দাঁড়া, এটি গ্রহের ভর, ওই গ্রহের পৃষ্ঠ হতে একটি কৃত্রিম উপগ্রহকে এত বেগে নিক্ষেপ করে পৃষ্ঠে নিক্ষেপ করে হলো গ্রহটির চূড়ান্ত পরিণতি কি হবে? কোশ্চেনটা একটু ইনকমপ্লিট। একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রম পৃথিবীর, ও এইটা বলছে, বুঝতে পারছি। ও এটা তো আরেকটা গ্রহের, আমি পৃথিবীর কথা ভাবতেছিলাম। দেখো একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের যথাক্রমে এত গুণ ও এত গুণ, ওই গ্রহের। আচ্ছা দেখো তো ওই দেখো বস্তুটাকে কত ভেগে নিক্ষেপ করা হচ্ছে? 2.5 × 10⁴ মিটার পার সেকেন্ড। আমরা ওই গ্রহটার জন্য মুক্তিবেগটা আগে বের করি। তো চিন্তা করো এখানে ওই গ্রহের, চিন্তা করো ওই গ্রহের ভরটা পৃথিবীর ভরের 64 গুণ, ওই গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের এত গুণ। তার মানে খেয়াল করো এম, ওই যে নতুন গ্রহটা আছে এম প্রাইম দাও আর এম আর্থ, এটা কত দেওয়া আছে? 64, আর প্রাইম বাই আর আর্থ কত দেওয়া বলো তো? 9 দেওয়া আছে, বুঝতেছ? এবার খেয়াল করো আমরা কি জানি, ভি প্রাইম দাও, ভি প্রাইম বাই ভিই সমান কি বলো তো? √2g এম প্রাইম বাই আর প্রাইম, √2g এম আর্থ বাই আর আর্থ, বুঝতে পারছো? তো 2g কাটা, এখানে কি থাকতেছে? এম প্রাইম বাই এম ই গুণ √r/e বাই আর প্রাইম, এটা কি ভি প্রাইম বাই ভিই। তাহলে ভি প্রাইম কত, ভিটা কত দাও বলো তো? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে 11.2 গুণ 10⁻³ মিটার পার সেকেন্ড। এম প্রাইম বাই এম ই কত দেওয়া? 64 গুণ আর ই বাই আর প্রাইমটা লাগবে আমার, আর প্রাইম বাই আর ই হচ্ছে 9, তার মানে আর ই বাই আর প্রাইম কত হবে? 1/9। তাহলে এটা কত হবে? 8/3। তাহলে ভি প্রাইম ইকুয়াল 8/3, 11.2 গুণ 10⁻³। তাহলে দেখো ভি প্রাইমটা কত আসে? আচ্ছা এটাকে ভি ই প্রাইম দাও, মানে ওই নতুন গ্রহের জন্য তোমার মুক্তিবেগটা হচ্ছে এত, ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এটা কি বুঝছো? এবার আসো ভিই প্রাইম বাই √2 দাও তো কত আসে? দেখো এখানে তোমার একটা ব্যাপার একটু চিন্তা করো, এটা কত? 2.987 × 10⁻⁴ মিটার পার সেকেন্ড কিনা বলো? এখন খেয়াল করো ভিটা তোমার ওই গ্রহ থেকে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল? যে নতুন গ্রহটা, নতুন গ্রহের মুক্তিবেগ হচ্ছে এইটা, এবং নতুন গ্রহ থেকে একটা বস্তুকে এই বেগে নিক্ষেপ করা হচ্ছে, মুক্তিবেগটা বেশি না? তো আর এই বেগটা কি কম, তার মানে এটা মহাশূন্যে যাবে না। ভিই ইজ গ্রেটার দ্যান ভি, ভিই প্রাইম ইজ গ্রেটার দ্যান কি? ভি। সুতরাং বস্তুটি মহাশূন্যে যাবে না, যাবে?
হ্যাঁ, এরপরে খেয়াল করো ভিই প্রাইম বাই রুট টু বের করো তো কত আসে। কত আসে? 2.11 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড। তো এখানে ওরা এরকম, আচ্ছা এখানে একটু ভুল লিখছি, ভিটা যদি ইজ লেস দ্যান ভি বাই রুট টু হয় তাহলে গ্রহকে ফোকাসে রেখে ঘুরবে। তো এইটা কি বলতো, লেস দ্যান, সরি লেস না গ্রেটার দ্যান আর কি, ভিটা যদি ভি বাই রুট টু থেকে বেশি হয় তাহলে গ্রহকে ফোকাসে রেখে চারদিকে ঘুরবে। তাহলে ভিটা কত বলতো, ভি ইজ গ্রেটার দ্যান ভি বাই প্রাইম বাই রুট টু না, সুতরাং গ্রহকে ফোকাসে রেখে গ্রহের চারদিকে ঘুরবে। বুঝতে পারছো? এটা তোমার ভিটা ভি বাই রুট টু থেকে বেশি হওয়া লাগবে। দেখো এখানে কত, ভি বাই রুট টু করতে হবে। বুঝতে পারছো? আমি আবার একটু রিক্যাপ করে দেই, চলো যারা ভিডিও দেখবা তাদের জন্য একটু বলি। তোমাকে বলি একটা উপগ্রহ আছে, নতুন গ্রহ আর কি, এই গ্রহ থেকে আমি একটা বস্তুকে 2.5 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। এখন ওই যে নতুন গ্রহটা, এই গ্রহের ভর পৃথিবীর ভরের 64 গুণ, তার মানে এম প্রাইম বাই এম আট কত, 64। আর যে নতুন গ্রহটা আছে, নতুন গ্রহটার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 9 গুণ, তার মানে আর প্রাইম বাই আর কত, 9 দেওয়া আছে। তা আমরা নতুন গ্রহের জন্য মুক্তিবেগটা বের করতে চাই, তা ভিই প্রাইম বাই ভি আর্থ, মানে আর্থের জন্য মুক্তিবেগটা হচ্ছে এত, আর নতুন গ্রহের জন্য মুক্তিবেগটা কি এইটা। তো এটার জন্য √2g, যে মুক্তিবেগের সূত্রটা দিছি উপরে নিচে, এটা যেহেতু আমরা নতুন গ্রহের জন্য বের করছি, এম প্রাইম আর আর প্রাইম দিছি। তো এখানে √2g কাটাকাটি যাবে, এম প্রাইম বাই এম ই আসবে, আর প্রাইম আর ই বাই আর প্রাইম আসবে। তো এম প্রাইম বাই এম ই তো আমার 64 দেওয়াই আছে, বের করলাম, আর ই বাই আর প্রাইম দেওয়া আছে। এখান থেকে নতুন গ্রহের মুক্তিবেগটা আমরা এত পাইছি। তো খেয়াল করো মুক্তিবেগ যেটা আছে, মুক্তিবেগটা বস্তুর বেগের থেকে কি বলতো কম, সরি মুক্তিবেগটা বস্তুর বেগ থেকে বেশি। তার মানে বস্তুটা মহাশূন্যে যাবে না। মহাশূন্যে যাওয়ার জন্য বস্তুটাকে অবশ্যই মুক্তিবেগের থেকে বেশি ভ্যালোসিটিতে নিক্ষেপ করা লাগবে, অথবা অ্যাটলিস্ট মুক্তিবেগের সমান ভ্যালোসিটিতে নিক্ষেপ করা লাগবে, কিন্তু তার থেকে কম ভ্যালোসিটিতে নিক্ষেপ করছে, সুতরাং বস্তুটি মহাশূন্যে যাবে না। এরপরে খেয়াল করো যদি বস্তুর ভ্যালোসিটিটা মুক্তিবেগ থেকে ভি বাই রুট টু থেকে বেশি হয় তাহলে গ্রহকে ফোকাসে রেখে চারদিকে ঘুরবে। তারপর ভি বাই রুট টু কত আসছে, এই যে এইটা আসছে, এবং এইটার থেকে তোমার ভিটা তো অলরেডি বেশি, তাই না? যেহেতু বেশি তাহলে গ্রহকে ফোকাসে রেখে গ্রহের চারদিকে ঘুরবে। হ্যাঁ, হ্যাঁ লিখতে পারো যে ফোকাসে রেখে উপবৃত্তাকার। না না, এটা রুলস আছে, এটা আরো কয়েকটা রুলস আছে, লিখে দিবেন তোমাদেরকে, আমার আপাতত মুখস্থ নাই এগুলো। আচ্ছা এরপরের একটা ইজি আছে, এটা তোমরা নিজেরা বাসায় যে করবা। না তোমাদের জন্য নূরও, কিন্তু নূর থেকে অনেক পোলাপাইন চান্স পায়, নূরে প্রচুর পোলাপাইন। আমি বলি কে কোথায় চান্স পাইছে, কয়জন চান্স পাইছে, এগুলো আর মাথায় রাখবে না। এখন তোমার মাথায় থাকবে যদি বুয়েট থেকে একজন চান্স পায় আমার কলেজ থেকে আমি পাবো, এটা হবে টার্গেট। এবার যাই হয়ে যায়, হ্যাঁ তোমাকে এটা টার্গেট রাখতে হবে, যদি একজন চান্স পায় আমি পাবো, ওইভাবে আমি পড়বো, শেষ। এবার যা হয়ে যায়।
আচ্ছা আমরা কত পর্যন্ত করলাম? 4 পর্যন্ত করছি। এবার 5 নাম্বারটা 5 কোর্স করলাম তাই না? তো হ্যাঁ 8 নাম্বারটা করব। চলো, চাঁদকে একটি সুষম গোলক চিন্তা বিবেচনা করো। ধরা যাক চাঁদের কেন্দ্র হতে এত মিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ আবর্তন করতেছে। চাঁদের পরিধি এত, এত ঘনত্ব হচ্ছে এত। কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগের মান নির্ণয় করতে বলছে। এটা তো ইজি তাই না? তার মানে খেয়াল করো ভি সমান কি রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। এই আর প্লাস এইচ এর পরিচয়টা কি বলতো? কেন্দ্র হতে, গ্রহের কেন্দ্র হতে দূরত্ব। দেখো এখানে কোশ্চেনে সরাসরি বলে দিছে ধরা যাক চাঁদের কেন্দ্র হতে 2 × 10⁶ মিটার উচ্চতায়। দেখো ধরো এটা হচ্ছে চাঁদ, চাঁদের কেন্দ্র হতে এই যে ডিস্টেন্স যেটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ। পুরা ডিস্টেন্সটা কত দেওয়া বলতো? 2 × 10⁶ মিটার দেওয়া আছে। তাহলে ভি জিটা বসাও 6.673 × 10⁻11। এমটা কত দেওয়া? তোমার চাঁদের ভর দেওয়া আছে তোমার, আচ্ছা এম দেওয়া নাই তাই না? চাঁদের পরিধি দেওয়া আছে। আচ্ছা চাঁদের ক্ষেত্রে আমার এমটা আগে বের করা লাগবে। চলো এমটা বের করার ট্রাই করি। হ্যাঁ রো দেওয়া আছে। রো সমান কি এম বাই ভি। এম সমান কি জানি বলো তো? রো ভি। এখন খেয়াল করো রো চাঁদের আয়তন কি 4/3 πr³। দেখো আরটাও কোশ্চেনে দেওয়া নেই, এখানে চাঁদের পরিধি দেওয়া আছে। বুঝতেছো? পরিধি মানে কত? 2πr। 2πr ইকুয়াল কত দেওয়া? 10.048 × 10⁶। তাহলে আর এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবা 10.048 × 10⁶/2π। দেখো তো এটা কত আসে? 1.59 মিটার। এখন দেখো রোটাও কোশ্চেনে দেওয়া আছে। রোটা হচ্ছে 1742.3 আর 4/3 পাই গুণ 1.59 × 10⁶³ এই যে এটা হচ্ছে এম। দেখো তো এমটা কত আসে? 2.98 আসবে × 10⁻24 কেজি। দেখো তো এটা আসে কিনা? বুঝছে? এবার আসো তোমার ভিটা বের করব। ভি সমান রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। তাহলে সবই এবার আমরা জানি। জি হচ্ছে 6.673 × 10⁻11। এমটা হচ্ছে 2.98 × 10⁻24 আর আর প্লাস এইচটা তোমার সরাসরি দেওয়া আছে 2 × 10⁶। দেখো তো এটা কত আসে? 9.97 × 10⁻³ মিটার/সেকেন্ড। আরো কি সমস্যা আছে এটাই? আচ্ছা এই যে ঘ নাম্বার কোশ্চেনটা ঠিক 5 নাম্বার কোশ্চেনের মতো। তো এইটা আবার করবা, নিজেরা করবা। মানে তোমার মুক্তিবেগটা বের করবা এখান থেকে। তো মুক্তিবেগটা যদি ভি থেকে বেশি হয়, সরি ভিটা যদি মুক্তিবেগ থেকে বেশি হয় তাহলে চলে যাবে। আবার ভিটা যদি মুক্তিবেগে v/√2 থেকে বেশি হয় তাহলে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরবে আর কি। এবার চলো 9 নাম্বার কোশ্চেনটা। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে এত এত, পৃথিবীর পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায়। কৃত্রিম উপগ্রহটির কেন্দ্র মুখী ত্বরণ বের করতে বলছে। দেখো কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে। এ সমান কি জানি বলতো? আচ্ছা আমরা একটা কেন্দ্র বিমুখী অথবা কেন্দ্রমুখী ফোর্স কি শিখছিলাম? mv²/r। এখন যদি তুমি ত্বরণ বের করতে চাও এফ সমান কি বলতো? ma ইকুয়াল কি mv²/r। তাহলে mm কাটাকাটি যাবে, এটা কি v²/r।
আচ্ছা এখানে কি বলছে দেখো, একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায় উঠতেছে। মানে এই যে এটা ধরো পৃথিবী, এটা হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহটা। তাহলে খেয়াল করো এটা কত, 700 কিলোমিটার। এখন কেন্দ্র থেকে দূরত্ব কত বলতো, 700, মানে আর প্লাস এইচ হবে না, এটুকু যদি আর হয় এটা যদি এইচ হয়, তাহলে এখানে কি হবে বলতো, আর এর জায়গায় মেনলি আর প্লাস এইচ। বুঝতে পারছো এইটা? তাহলে ভি তো কোশ্চেনে মনে হয় দেওয়া আছে, ভি দেওয়া নাই। আচ্ছা চলো ভিটা বের করি। তাহলে ভি ভি এর সূত্রটা কি ছিল, রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। তো এখান থেকে ভিটা বের করে এবার এখানে আবার বসায় দিবা। তাহলে এ কি হবে, জি এম বাই আর প্লাস এইচ ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে এর সূত্র, শেষ। বাকি সব দেওয়া আছে কোশ্চেনে, বের করে নিব। এরপরের কোশ্চেনটা নিজেরা করবা। পরের দুইটা কোশ্চেন ইজি, টি বের করতে বলছে। 12 নম্বর কোশ্চেনটা একটু দেখো। 6.4 ইন্টু 10⁶ মিটার ব্যাসার্ধের একটি গ্রহ নিজ অক্ষে 24 ঘন্টায় একবার ঘুরে। তার মানে কি এই গ্রহটা পৃথিবী, আচ্ছা পৃথিবী আর কি। একজন বিজ্ঞানী গ্রহটির সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক স্থাপনের জন্য 58 ডিগ্রি উত্তর অক্ষাংশের সাথে স্থানে 80 কেজি ভরের একটি বস্তু রাখলেন। উক্ত স্থানে ঘূর্ণনের জন্য বস্তুটির রৈখিক বেগ কত সেটা বের করতে বলছে। তো খেয়াল করো তুমি এখানে কি বলছে বলো তো। আচ্ছা দেখো এখানে কি আচ্ছা এখানে তো আমরা কোনো উপরে উঠি নাই, জাস্ট স্থাপন্য 58 ডিগ্রি অক্ষাংশে একটি 80 কেজি ভরের বস্তুকে রাখছি। দেখো ধরো এটা হচ্ছে একটা গ্রহ, মানে পৃথিবীর কথাই বলছে কিন্তু সরাসরি বলে নাই। 58 ডিগ্রি অক্ষাংশ মানে কি, এই যে এখানে হচ্ছে 58 ডিগ্রি অক্ষাংশ, বুঝতেছ? তো এখানেও তার একটা রৈখিক বেগ আছে না, কি বলছে, উক্ত স্থানে গ্রহটির ঘূর্ণনের জন্য রৈখিক বেগ, এই যে গ্রহটা যে ঘুরতেছে এই স্থানে গ্রহটির একটা রৈখিক বেগ থাকে, এই রৈখিক বেগটা কি সেটা বের করতে বলছে। তাহলে খেয়াল করো, রৈখিক বেগটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে কি আগে কৌণিক বেগটা যদি বের করতে পারি, আমরা ভি সমান কি জানি, ওমেগা আর জানি কিনা বলো, তাহলে আমরা রৈখিক বেগ বের করতে পারলে কৌণিক বেগটা বের করতে পারবো। বুঝতে পারছো? তাহলে মানে কৌণিক বেগটা বের করতে পারলে রৈখিক বেগটাও বের করতে পারবো। তাহলে ওমেগা সমান কি বলতো, 2π/t ইন্টু আর। তাহলে ভি ইকুয়াল কি 2π/t, কত বলতো, এটা 24 ঘন্টায় একবার ঘুরে আসতেছে, 3600 গুণ আর এর ভ্যালু তো কোশ্চেনে দেওয়াই আছে। হ্যাঁ 24 গুণ 3600 হবে, 24 ঘন্টা একবার ঘুরে আসতেছে, তারপরে 1 ঘন্টা 24, শেষ। এবার বল চলো সেকেন্ড, এরপরের কোশ্চেনটা নিজেরা করিও, না পারলে আমাকে নেক্সট দিন দেখাও। 13, আচ্ছা এরপরের কোশ্চেনটা চলি 15 নাম্বার পেজে যাও, নটর ডেমের একটা কোশ্চেন আছে, ওইটা একটু করার ট্রাই করি। টিভিআর নামক একটি গ্রহকে কেন্দ্র করে একটি উপগ্রহ 30 দিনের সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। টিভিআর নামক একটি গ্রহকে কেন্দ্র করে একটি উপগ্রহ 30 দিনের পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। উপগ্রহটির ব্যাসার্ধ দেওয়া আছে এবং এর পৃষ্ঠে মুক্তিবেগ দেওয়া আছে। গ্রহটিকে কেন্দ্র করে 1/2 VET গ্রহটির পৃষ্ঠে মুক্তিবেগ ঘুরছে, গ্রহটির পৃষ্ঠে এত, তো গ্রহটির ঘনত্ব বের করতে বলছে। আচ্ছা এটা দেখো, আমি কোশ্চেনটা একটু এক্সপ্লেইন করি চলো। আচ্ছা এইদিকে তাকাও, সবাই একটু বোর্ডে তাকাও। এই যে এটা হচ্ছে একটা গ্রহ, এই গ্রহটির নাম কি বলতো, টিভিআর দেওয়া আছে। এই গ্রহটার একটা উপগ্রহ আছে, বুঝতে পারছো? যেমন পৃথিবীর উপগ্রহ কি চাঁদ,
এই টিভিআর যে উপগ্রহটা আছে উপগ্রহটার টিভিআর যে গ্রহটা আছে গ্রহটার একটা উপগ্রহ হচ্ছে এটা দেওয়া আছে। তো এই উপগ্রহটা কতদিনে পৃথিবী এই টিভিআর গ্রহের চারদিকে ঘুরে আসে? 30 দিনে ঘুরে আসে। এবং বলছে যে উপগ্রহটির ব্যাসার্ধ দেওয়া আছে তোমার 3200 কিলোমিটার। এই যদি টিভিআর উপগ্রহ সরি এই উপগ্রহটা দেওয়া আছে এটার আর সমান কত? 3200 কিলোমিটার। এরপরে এর পৃষ্ঠে মুক্তিবেগ হচ্ছে 3.6 কিলোমিটার পার সেকেন্ড। এই যে এই উপগ্রহটার পৃষ্ঠে মুক্তিবেগ মানে উপগ্রহের মুক্তিবেগটা কত দেওয়া আছে? 3.6 কিলোমিটার পার সেকেন্ড। উপগ্রহটির ব্যাসার্ধ এবং এর পৃষ্ঠে উপগ্রহটি গ্রহটিকে কেন্দ্র করে হাফ ভিইটি গ্রহটির পৃষ্ঠে মুক্তিবেগ এই বেগে ঘুরতেছে। আচ্ছা এটা যেটা দেওয়া আছে উপগ্রহটির এর পৃষ্ঠে মুক্তিবেগ উপগ্রহটি গ্রহটির কেন্দ্র করে হাফ ভিইটি বেগে ঘুরতেছে। এই যে উপগ্রহটা যেটা আছে এইটা এই গ্রহটাকে কেন্দ্র করে কি পরিমাণ ভেলোসিটিতে ঘুরতেছে? হাফ ভিইটি। মানে এই যে এই গ্রহটার যে মুক্তিবেগটা ছিল এই মুক্তিবেগের অর্ধেক ভেলোসিটিতে এই গ্রহটাই এই উপগ্রহটাও গ্রহের চারদিকে ঘুরতেছে। হ্যাঁ এই ভিইটি কি ছিল? ভিইটি হচ্ছে টিভিআর গ্রহের মুক্তিবেগ। বুঝতে পারছো এবার? তাহলে এই উপগ্রহটা কত বেগে ঘুরতেছে? টিভিআর গ্রহের চারদিকে হাফ ভিইটি মানে মুক্তিবেগের অর্ধেক ভেলোসিটিতে ঘুরতেছে। বুঝতে পারছো? তাহলে প্রথম কোশ্চেনটা বলছে যে উপগ্রহটির ঘনত্ব বের করতে বলছে। আচ্ছা উপগ্রহটির ঘনত্ব আমরা কিভাবে বের করতে পারি? গটা একটু খেয়াল করো। আচ্ছা আমরা জি এর একটা সূত্র শিখছিলাম 4/3 পাই জি রো আর, মনে আছে এটা? তাহলে এইখান থেকে আমরা রো সমান কি লিখতে পারি? g/4/3 পাই জি আর লিখতে পারি না? তো উপগ্রহের জন্য বের করতে বলছে। উপগ্রহের ব্যাসার্ধ তো আমার কোশ্চেনে দেওয়া আছে, পাই জানি জি জানি মুখস্থ, এটা তো ধ্রুবক। তাহলে উপগ্রহটা জি যদি আমি বের করতে পারি অভিকর্ষ ত্বরণ বের করতে পারি তাহলেই আমি রোটা পেয়ে যাব না? এটা কি বুঝছো? তুমি বুঝছো? তাহলে উপগ্রহটার জি জানা লাগবে। এবার খেয়াল করো উপগ্রহটার মুক্তিবেগ কিন্তু আমরা জানি উপগ্রহটার মুক্তিবেগ কত? 3.6 দেওয়া আছে। আচ্ছা মুক্তিবেগের একটা সূত্র আমরা জি এর মাধ্যমে জানি না, √2gr। তাহলে ভিই স্কোয়ার ইকুয়াল 2gr। তাহলে এখান থেকে জিটা কি জানি পেলাম ভি স্কোয়ার বাই 2r। বুঝতে পারছো? তাহলে একটা কাজ করো জি এর ভ্যালু এই যে এখানে বসায় দাও। তাহলে ভিই স্কোয়ার বাই 2 গুণ 4/3 পাই জি আর স্কোয়ার। এটা কি বুঝছো? জি এর জায়গায় এই যে ভিটা বসাই দিচ্ছি। তো জি এর জায়গায় এই যে এখানে নিচে একটা আর আসবে তার মানে আর 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 স্কয়ার হয়ে যাবে। এখানে একটা 2 আছে আর ভিই স্কয়ার উপরে হবে। তাহলে ভিইটা কত দেওয়া আছে? 3.6 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে কি 3.6 গুণ 10⁻³ স্কয়ার 8/3 গুণ পাই জি হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 গুণ আর স্কয়ারের ভ্যালু, আর এর ভ্যালুটা কত দেওয়া আছে উপগ্রহের জন্য? 3200 কিলোমিটার। তার মানে 3200 গুণ 10⁻³ বুঝছো এটা? কত দেওয়া আছে? কেজি পার মিটার কিউব।
পৃষ্ঠে মোট শক্তি হাফ এমভি স্কয়ার। এরকম কি বুঝছো? আচ্ছা চলো, আস্তে আস্তে দেখায়ও, প্রতিদিন একটু আগে আসার ট্রাই করি, 10 মিনিট আগে আসি। ঘুমাই গেছ? বাসা এই তোমার হোস্টেল কোথায়? কাছেই তো আছে। আচ্ছা দেখো, ঘ নাম্বার কোশ্চেনটা দেখো, যদি উপগ্রহটি থেমে গিয়ে পৃথিবীর পৃষ্ঠে ফেরত আসে তবে গ্রহকে আঘাত করার পূর্বে তার বেগ নির্ণয় করা সম্ভব কিনা জানতে চাইছে। এই যে দেখো, এটা ছিল গ্রহটা, আর এটা ছিল কি বলতো, এই যে উপগ্রহটা আর কি, বুঝতে পারছো? এখন উপগ্রহটা তো এই গ্রহের টিভিআর গ্রহের চারদিকে ঘুরতেছিল, বুঝতেছ? কত ভ্যালোসিটিতে ঘুরতেছিল বলতো? এই যে ভি টা দেওয়া ছিল হাফ অফ ভিইটি, মানে টিভিআর গ্রহের ভ্যালোসিটি, মুক্তিবেগের অর্ধেক ভ্যালোসিটিতে এটা ঘুরতেছিল, বুঝতেছ? তো এখন আমাকে বলছে যে তোমার এই গ্রহটা ঘোরা বন্ধ করে দিল, ঘোরা যদি বন্ধ করে দেয় তাহলে সে এই যে এখানে আসবে, নিচে পড়তে থাকবে, তাই না? তো নিচে যখন পড়বে তার এই মুহূর্তে একটা ভ্যালোসিটি থাকবে না, তার এই ভ্যালোসিটিটা কত হবে সেটা বের করতে বলছে, বুঝতে পারছো? তো চলো এটা আমরা বের করার ট্রাই করি। তো এই ভ্যালোসিটি বের করার জন্য এই হাইটটা আগে আমাকে বের করা লাগবে, বুঝতে পারছো? তো দেখো, তোমার এইখানে তার ভ্যালোসিটির সূত্রটা কি? তার ভি সমান আমরা কি জানি বলতো, রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। তো আমরা আগে এইচটা একটু বের করতে চাই। তো ভি কত দেওয়া আছে, হাফ অফ ভিইটি ইকুয়াল রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। আচ্ছা, হাফ অফ ভিইটি মানে কি বলতো, রুট ওভার 2 জিএম বাই আর প্লাস এইচ ইকুয়াল জিএম বাই আর প্লাস এইচ। এরকম কি বুঝছো? আমার কি আর দেওয়া আছে? না, আর দেওয়া নাই কোশ্চেনে, দেখো এরকম বুঝছো? দেখো এখানে হাফ হাফ বা এই রুট ওভার, এই যে আর প্লাস এইচ বাদ যাবে, জি বাদ যাবে, আবার রুট ওভার এমটা বাদ যাবে, তাহলে থাকবে কি? না না, দাঁড়া, রুট ওভার 2 জিএম বাই আর প্লাস এইচ, রুট ওভার জিএম জিএম বাদ আর প্লাস এইচ বাদ আর প্লাস, সবই তো আর চলে যাচ্ছে। ও, এখানে একটা ভুল করছি। আচ্ছা, মুক্তিবেগ যেটা আছে, মুক্তিবেগের ক্ষেত্রে কি আর প্লাস এইচ আসবে? মুক্তিবেগ কি এই টিভিআর গ্রহের মুক্তিবেগটা কি হবে? সে মুক্তিবেগটা তো পৃষ্ঠ থেকে হিসাব হবে, তাই না? তাহলে কি হবে, রুট ওভার জিএম 2 জিএম বাই আর হবে। তাহলে এবার তুমি উভয় পাশে বর্গ করে দাও, বর্গ করে দিলে 1/4 2 জিএম বাই আর ইকুয়াল জিএম বাই আর প্লাস এইচ। জিএম জিএম দুই পাশ থেকে বাদ, এটা এটা কাটাকাটি যাবে 2, তাহলে 1/2 আর ইকুয়াল 1/r প্লাস এইচ। তাহলে আর প্লাস এইচ ইকুয়াল কি পাচ্ছি, 2r পাচ্ছি, তাই না? তাহলে এইচ ইকুয়াল কি পাচ্ছি বলতো, আর। তার মানে সে কত উচ্চতায় আছে, আর পরিমাণ উচ্চতায় আছে। এবার আরেকটা ইনফরমেশন কোশ্চেনে দেওয়া আছে না, ইনফরমেশনটা কি দেওয়া আছে বলতো, পর্যায়কালটা দেওয়া আছে 30 ডেজ, তাই না? তো টি সমান 2 পাই ইন্টু রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। তো এটা তো 30 ডেজ, 30 ডেজ মানে কি 30 গুণ 86,400, কারণ একদিনে কত 86,400 সেকেন্ড, তো 30 দিনই কত হবে, 30 গুণ 86,400। তো 2 পাই ইন্টু, দেখো আর আর এইচ সেম না, তাহলে তুমি এখানে এইচ এর জায়গায় আর বসায় দাও, তাহলে কত 2r কিউব বাই জিএম। আমরা এখান থেকে আরটা বের করতে চাই, বর্গ করে দাও, 30 গুণ
8r³ বাই জি হচ্ছে তোমার, আচ্ছা জিএম দাও, তাহলে r³ এর ভ্যালু কত আসবে? 30 গুণ ৮৬,৪০০ স্কোয়ার গুণ জিএম বাই 16 পাই। এমটা কি কোশ্চেনে দেওয়া আছে? আচ্ছা, গ্রহটির পৃষ্ঠে জি দেওয়া আছে তাই না? দেখো এই যে টিভিআর যে গ্রহটা আছে, গ্রহের পৃষ্ঠে জি কত দেওয়া আছে বলতো? জি দেওয়া আছে 7.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এবার আমরা আরেকটা জিনিস জানি, জি সমান কি জানি বলতো? জিএম বাই আর স্কোয়ার জানি কিনা বলো? তাহলে জি আর হ্যাঁ, না এটা তো গ্রহের জন্য বের করতেছি না। দেখো পর্যায়কালটা এখানে এমটা কার হয়? গ্রহের ভর হয় না? এগুলো তো আলটিমেটলি গ্রহের ই। তাহলে জি এম এর জায়গায় আমরা কি বলতে পারি? জি আর স্কোয়ার বসাইতে পারি আর কি। তাহলে r³ ইকুয়াল কত? 30 গুণ ৮৬,৪০০ স্কোয়ার গুণ জি আর স্কোয়ার বাই 16 পাই। তাহলে খেয়াল করো এখানে আর স্কোয়ার আর বা কাটাকাটি যাবে, শুধু আর থাকবে। 30 গুণ ৮৬,৪০০ স্কোয়ার গুণ 9.8 বাই 16 পাই। এই যে এটা হবে তোমার আর। বুঝতে পারছো? কত কত? 1.31 × 10⁻12। আবার আবার একটু হিসাব করো তো। ও আর জি এর ভ্যালু তো 9.8 না, জি এর ভ্যালু কত দেওয়া আছে? 7.8। দেখো তো এবার কত আসে। ওয়ান পয়েন্ট 0.04 এরকম আসবে। পায়ের উপরে। আচ্ছা এখানে আমরা একটা ভুল করছি, দেখো এখানে আমরা বর্গ করছিলাম না, বর্গ করলে এটা কত হবে? 4π²। বুঝতে পারছো কাহিনী? 4π² যদি হয় তাহলে কোথায় চেঞ্জটা আসবে? তাহলে 32π² হবে। হ্যাঁ 1.6611 মিটার। বুঝতে পারছো এটা? তাহলে এইচ ইকুয়াল আর যদি হয়, তাহলে আর এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে এইচ এর ভ্যালু কি হবে? সেম হবে। এরকম বুঝছো সবাই? আচ্ছা চলো, এবার আমাকে বের করতে হবে যে তোমার এইটা যখন এই হাইট থেকে পড়ে তখন তার ভ্যালোসিটিটা কত হবে, মানে ভূপৃষ্ঠ স্পষ্ট করার মুহূর্তে। তো সেটা বের করতে হবে। তো এইখানে তুমি চিন্তা করো যে যখন এই গ্রহটা, এই যে উপগ্রহটা যখন এইখানে আসে, দেখো উপগ্রহটা যখন এইখানে আসে তার মধ্যে একটা বিভব শক্তি আছে, আবার একটা কোন শক্তি আছে? গতি শক্তি আছে। আবার এইখানে যখন আসে তখনও তার মধ্যে একটা বিভব শক্তি আছে, একটা গতি শক্তি আছে। বুঝতে পারছো? তো এইখানে যখন আসে তার মধ্যে বিভব শক্তিটা কি আছে বলতো? আমরা দেখো ডাব্লিউ এর একটা সূত্র শিখছিলাম, জি এম এম ইন্টু 1/ri মাইনাস 1/r। বুঝতে পারছো? তাহলে দেখো এই উচ্চতায় উঠাইতে তার মধ্যে বিভব শক্তি আর আইটা কি বলতো? গ্রহের কেন্দ্র হতে আদি দূরত্ব। তুমি একে এখান থেকে এখানে তুলছো তাই না? তো গ্রহের কেন্দ্র হতে আদি দূরত্ব কি আর, গ্রহের কেন্দ্র হতে আর এফ কি শেষ দূরত্ব। শেষ দূরত্ব এটা কি তুমি কতটুকু উপরে উঠাইছো? এইচ পরিমাণ উপরে উঠাইছো। এইচ সমান কি আর না? তাহলে গ্রহের কেন্দ্র হতে শেষ দূরত্বটা কত বলতো? 2r। বুঝতে পারছো? তাহলে গ্রহের কেন্দ্র হতে শেষ দূরত্ব আদি দূরত্ব আর, শেষ দূরত্ব হচ্ছে 2r। তার মানে এখানে বিভব শক্তিটা কি বলতো? জি এম এম ইন্টু 1/r মাইনাস 1/2r কিনা বলো?
তাহলে জি এম এম কিন্তু এটা হবে মাইনাস হাফ অফ আর, তাহলে কি আসতেছে মাইনাস ইন্টু 2r। এখানে বিভব শক্তিটা কত বলতো, যে এতটুকু পরিমাণ ছিল। এবার খেয়াল করো, এখানে কোশ্চেনে বলছে না তার ঘূর্ণনটা থেমে গেছে। ঘূর্ণনটা যদি থেমে যায় 1/r মাইনাস হাফ অফ আর, 1/r টা কমন নাও না, 1/r কমন নিলে 1 মাইনাস হাফ না, বুঝনি? আচ্ছা এখানে কি বললো, তার ঘূর্ণনটা থেমে গেছে না। আচ্ছা ঘূর্ণনটা যদি থেমে যায়, এখানে তার গতিশক্তি কত হবে? 0। তার মানে এখানে বিভব শক্তি হচ্ছে এটা, গতিশক্তি কত? 0। আচ্ছা এখানে যখন আসবে, সে তো নিচের দিকে আসতেছে, একটা গতিশক্তি থাকবে। গতিশক্তিটা কত? হাফ এম ভি স্কোয়ার। আর এখানে বিভব শক্তিটা কত হবে, এটা আমরা একটু বের করি। চলো দেখো, এখানে দেখো বিভব শক্তিটা হবে তোমার ডাব্লিউ ইকুয়াল জি এম এম ইন্টু 1/r/i মাইনাস 1/r/f, তাই না? তো এখানে বিভব শক্তিটা কত হবে? জি এম এম আর আইটা দেওয়া আছে, আর আইটা দেওয়া আছে 2r, তাই না? মাইনাস আর এফটা দেওয়া আছে হচ্ছে এটা কোথায়? 1/r মাইনাস 1/2r মানে কি? 1 মাইনাস 1/2 মানে কি? মাইনাসটা হবে না, তাহলে এখানে বিভব শক্তি এত, মাইনাসটা তাহলে কিভাবে দিব? আচ্ছা এই ম্যাথের বাকিটুকু পোর্শনটা আমি নেক্সট দিন তোমাদের দেখাই দিই, মানে আমাকে একটু ই করা লাগবে। আচ্ছা ঠিক আছে, এইটুক পর্যন্তই থাক। তো এবার আমরা কেপলারের সূত্রটা দেখবো, চলো। টু বি কন্টিনিউড, হ্যাঁ। কয়টা বাজে একটু দেখবা? কয়টা বাজে? 10:22 বেজে গেছে। আচ্ছা তাহলে আজকে এটুক পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা এই ম্যাথগুলো দেখে দেন কেপলারের সূত্রটা দেখবো নি, তাহলেই শেষ।